নমস্কার। আমি অটল বন্ধন চ্যানেলের পক্ষ থেকে রবীন্দ্রচন্দ্র উকিল আপনাদের কাছে হাজির হয়েছি রিগার্ডিং পেনশন অ্যান্ড ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু কথা বলব। আপনারা একটু ধৈর্য ধরে শুনুন। আজকে আমরা বহুদিন বেঁচে যাচ্ছি। বেঁচে যাওয়ার কারণে আমাদের চাহিদাও বেড়ে যাচ্ছে। মেইনলি বেঁচে যাওয়া মানে এখানে সুস্থভাবে সুন্দরভাবে বেঁচে থাকাটাই আমাদের প্রত্যেকের কাম্য। কিন্তু আমাদের ইদানিং যে দৈনন্দিন জীবনযাত্রার অনুযায়ী আমরা কিছু না কিছু শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। সেই সমস্যার থেকে বেরোনোর একমাত্র রাস্তা নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করা, পরিমিত আহার আর সুস্থ চিন্তাধারা, এগুলি রাখলে আশা করি আমাদের এই সমস্যাটা মিটে যাওয়ার আমি মনে করি। আমার তো মোটামুটি আমি তো আজকে 50 বছরের ওপর আমি মার্কেটিংয়ে আছি। মার্কেটিং জব করার মধ্যে আমি দেখেছি যে আমার এই জিনিসটা আমার জন্য কাজ করছে। প্রত্যেকটা জিনিস প্রত্যেকের জন্য অ্যাপ্লিকেবল হয় না। আমার জন্য যেটা অ্যাপ্লিকেবল হবে আপনাদের জন্য হতেও পারে, নাও হতে পারে। কিন্তু বলাটা আমার কাজ। প্রতি বৃহস্পতিবার আর রোববার এটা আমি আপনাদের সামনে ফিজিক্যালি আর হাজির হচ্ছি না, আমি ডিজিটালি হাজির হওয়ার জন্য এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। এইবার আসল বক্তব্যে আসা যায়। পেনশনটা কেন দরকার এবং কেন দরকার সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। পেনশন এমনই একটা জিনিস যখন আমরা চাইলেও পাবো, না চাইলেও পাবো। আর জব করার পরে আমরা একটা স্যালারি পাই। বিজনেস করার পরে আমরা একটা বিজনেসের প্রফিট পাই। আমরা যারা আমরা একটা প্রফেশনালি সার্ভিস দেওয়ার জন্য এজ এ ডক্টর যেরকম তার সার্ভিস চার্জ নেয়, প্রফেশনাল ফিজ বলুন, সার্ভিস চার্জ বলুন নেয়। আমরাও LICর এজেন্ট যারা আছি, LIC প্রফেশনের সঙ্গে যুক্ত, তারাও একটা সার্ভিস চার্জ পাই আপনাদের একটা প্রপার সার্ভিস দেওয়ার জন্য। আপনি টাকা রেখেছেন তার জন্য আমি পয়সা পাবো এরকম কোনো ব্যাপার নাই। আপনি রাখতেও পারেন, নাও রাখতে পারেন, আপনার টাকা আপনার মর্জি। কিন্তু এজ এ প্রফেশনাল আমরা আপনাদের প্রপার গাইডেন্সটা দেওয়ার জন্য চেষ্টা করি। কতটা দিতে পেরেছি, কতটা দিতে পারিনি সেটা তো সময় কথা বলবে, এখন তো বলতে পারবো না। এখন আমি জাস্ট আমার বক্তব্যগুলি তুলে ধরার চেষ্টা করছি। ইন ফিউচার আমি যাদেরকে সার্ভিস দিয়ে এসেছি, পরবর্তীকালে যারা আমার সার্ভিস পাওয়ার জন্য অপেক্ষা করছে, তাদের উপকারে লাগতেও পারে, নাও লাগতে পারে। কিন্তু বলাটা আমার কাজ। তাই আমি প্রতিনিয়ত চেষ্টা করছি ভালো কিছুটা দিয়ে যাওয়ার। খারাপ যা আছে আমার মধ্যে থাকুক, আমি খারাপটা কাউকে দিতে চাই না। দ্যাট মিনস নেগেটিভিটি। অলওয়েজ বি পজিটিভ। পজিটিভিটি আপনাকে যদি আপনার পজিটিভ চিন্তাধারা থাকে, আপনার শরীর, মন, ফিনান্সিয়ালি, সাউন্ড সব কিছু আপনার ভালো থাকবে। আর যদি নেগেটিভ চিন্তা করেন, নেগেটিভ চিন্তাধারা আসার সঙ্গে সঙ্গে নেগেটিভ আমাদের যে অবচেতন মন, সে 10টা রিজন আপনার সামনে দাঁড় করিয়ে দেবে। কিন্তু পজিটিভ চিন্তাধারার জন্য আপনাকে কেউ কিছু দাঁড় করাতে হবে না। পজিটিভ ক্রিয়েশন আপনাকেই করতে হবে, আপনার মনের থেকেই আসবে। তো আমাদের এই যে
প্রেজেন্ট সিচুয়েশান চলছে, সিচুয়েশানটা খুব টাফ। প্রতি পদে পদে আমাদের বাধা পেতে 18 থেকে 60 বছর পর্যন্ত আমাদের একটা সরকারি পেরিফেরি বেঁধে দেওয়া হয়েছে যে আমরা এই সময়টা পর্যন্ত মানে কাজ 18 থেকে এডুকেশন কমপ্লিট করার পরে সার্ভিস কেউ পায় কেউ পায় না। সার্ভিস পেলে স্যালারি পাবে, তার একটা সুন্দর জীবনযাপন হবে, যার নাই তার অন্য কিছু ভাবতে হবে। এরকম ধরুন আমরা কাজকর্ম করতে করতে, যেটা আগে 2004 সালের আগে মানে একটা পেনশন সিস্টেম ছিল, যে যেখানে কাজ করতো একটা পেনশন পেত। কিন্তু ইদানিং সেই সিস্টেমটাই টোটালি বন্ধ হয়ে গেছে। কিন্তু টোটাল বন্ধ হয়নি। যারা আজকে আমাদের রাষ্ট্রীয় পরিচালনার ক্ষেত্রে আছে, তারা 5 বছরের জন্য ইলেক্টেড হয়, সিলেক্টেডের পরে তারা সারা জীবন পেনশন পায়। বাট আমরা গণতান্ত্রিক দেশ, আমরা বলছি আমরা গণতন্ত্র বিশ্বাস করি, গণতন্ত্র মানি। বাট আমার এক মাস্টারমশাই আমার বলতেন যে আমি যা বলছি তুমি তা শুনো, আমি যা করছি তুমি সেটা করবে না, তুমি সেটা করবার চেষ্টা করবে না। সেরকমই আমাদের রাষ্ট্রীয় পরিচালন ব্যবস্থায় তারা রাজকীয় সুখ সুবিধা ভোগ করবে, কিন্তু জনগণ তার জন্য পে করবে। আজকে 6 থেকে 7 রকম ট্যাক্স আমরা দিয়ে থাকি। ট্যাক্সের বিনিময়ে আমরা কি পাচ্ছি, কি পরিষেবা পাচ্ছি? টেনশন টেনশন টেনশন, নট পেনশন। এই যে ব্যাপারটা, আমি জানি এই বক্তব্যের এগেনস্টে অনেকেরই দ্বিমত পোষণ হতে পারে, কিন্তু এটা তো ফ্যাক্ট। রাষ্ট্রীয় পরিচালনায় যারা পাচ্ছে, পেনশনটা পাচ্ছে, আজকে আমাদের দিল্লিতে যন্তর মন্তরে 70 লক্ষ লোকের একটা ইপিএফ 95 নিয়ে ডিমান্ড নিয়ে বসে আছে, কিন্তু কোনো সাড়া নেই, সাড়া শব্দ নেই। কারণ আমি তো বিশাল পাওয়ার নিয়ে ক্ষমতায় এসেছি, ক্ষমতায় আসার জন্য আমাকে কে টলাবে? আমি দেব না, এটা আমার লায়াবিলিটি। কিন্তু একটা জিনিস, পেনশন, কারণ আমি নিজেও তো ইপিএফ 95-এর মেম্বার, কারণ আমার একটা নিজস্ব টাকা জমা আছে। সেই জমাটা আজকে আমি 2001-এ আমি কোম্পানিটা ছেড়েছি 2001 থেকে আজকে পর্যন্ত। আর আমি যে টাকাটা 39,500 টাকা আমার ছিল, আর আমার এমপ্লয়ার আরও 39,500, মানে 79,000 জমা আছে 2001 থেকে। আপনি এর ক্যালকুলেশন, ফিজিক্যাল ভ্যালুয়েশন, আপনি নিজে, আমি আমাদের উপর ছেড়ে দিলাম, ফিজিক্যাল ক্যালকুলেশন করে দেখুন এই টাকার ভ্যালুটা আজকের দিনে কত দাঁড়ায়। আজকে আমি আছি, পাবো, আমার অবর্তমানে আমার মিসেস হাফ পাবে। আর যদি কোনো অবিবাহিত মেয়ে থাকে তার 4 আনা পয়সা পাবে। তারপর এই ফান্ডটা কে পাবে? কেউ পাবে না। এই ফান্ডটা সরকারি খাতায় ওই পেনশন ফান্ডেই জমা পড়ে থাকে। আজকে এরকম বহু লোক, কারণ আমি নিজে হাতে গিয়ে, মানে আমার শ্বশুরমা, আমি নিজে হাতে গিয়ে বহু লোকের পেনশন, হাফ পেনশন, ফুল পেনশন করিয়েছি, করার পরে এটা প্র্যাকটিক্যাল দেখেছি, এই টেনশনটা আর নেওয়া যাচ্ছে না। এটা যার জন্য আমি বক্তব্যটা রাখছি। আমি বলছি না যে আমার বক্তব্যটাই ঠিক, আমি ভুল বলতেও পারি, কারণ মানুষ, আমি তো শয়তান নই যে আমি আপনাকে সুপরিকল্পিত ওয়ে আপনাকে কিছু বলবো। আমি মানুষ, ভুল করতেই পারি, আবার ভুল থেকে ঠিকও হতে পারে। আমি জানি না কি হবে, সেটা আপনারাই ডিসিশন নেন। তো এইবার আসল বক্তব্যে আসি। আমাদের যেটা বক্তব্য, পেনশন, আমাদের লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া 6 রকম পেনশন রেখেছে। প্রথম পেনশন হলো এককালীন টাকা দিয়ে 30 দিন পরে পেতে পারি, আর একটা 30 দিন থেকে 12 বছর পরে আমরা নিতে পারি। আজকে 30 দিনে যে অ্যামাউন্টটা পাবো 6.81 থেকে একটু কম বেশি অ্যাকর্ডিং টু এজ হবে। আর যদি আমরা 12 বছর ওয়েট করি, 12 বছর পরের থেকে সেটা নিয়ার অ্যাবাউট
14.81 লাইক দিস, এটা হতে পারে। কিন্তু প্রত্যেকের প্রয়োজন তো আর সমান না। ধরুন পেনশনটা শুরু হয় 30 থেকে শুরু হয়, আর সরকারি নিয়ম অনুযায়ী পেনশনটা শুরু হয় 58 থেকে 65-র মধ্যে, 60-65 এরকম একটা সিস্টেম অনুযায়ী। তো আমাদেরটা সেরকম সিস্টেম না। আপনি 30 দিন পরের থেকে 30 বছর কমপ্লিট হতে হবে, মেইন ক্রাইটেরিয়া 30 বছর কমপ্লিট হতে হবে। 30 বছর পরের থেকে আপনি যখন খুশি নিতে পারেন, 30 দিন পরে নিতে পারেন, বা 12 বছর, 30 আর 12, 42 বছর থেকে আপনি পেনশনটা শুরু হবে। তখন কিন্তু আমরা ওই পেনশনের উপর ডিপেন্ডেন্ট না, আমরা তখনও কাজের মধ্যে আছি। কাজ করার সুবাদে আমাদের কাছে কিছু না কিছু কর্পাস আসছে, সেটা আমরা খরচা করলাম, ওই পেনশনটা আমাদের অন্য কোনো পারপাজে কাজে লাগতে পারে। তো যার জন্য এটা আমার ধারণা অনুযায়ী এটা খুব নেসেসারি। আপনারা একটু চিন্তা ভাবনা করুন, আমি করতে বলছি না, চিন্তা ভাবনা করুন, এবং এই সুচিন্তিত মতামতটা আমাকে দিন, বা আপনার পরিচিতদের মধ্যে এই চিন্তাধারাটা একটু ডিসকাশন করুন। পেনশনটা কেন দরকার? আমি জানি আমাদের এই মার্কেটে অনেক কিছু আছে, বিশেষ করে আজকাল ইয়াং জেনারেশনটা কী করে, শেয়ার মার্কেটে টাকা রাখবে। শেয়ার মার্কেট ইজ, আমি বলছি না যে শেয়ার মার্কেট খারাপ, প্রত্যেকটা মার্কেটই ভালো, প্রত্যেকেই ভালো, পৃথিবীতে খারাপ বলে কিছু নেই, প্রত্যেকটা জিনিসের সৃষ্টি হয়েছে ভালোর জন্য। যেরকম আমরা অক্সিজেনটা পাই, আমরা কি কোনো দিন ভেবেছি অক্সিজেনটা কোথা থেকে আসছে, কিভাবে পাচ্ছি, অক্সিজেনের আমাদের সত্যি প্রয়োজন আছে কি না, এটা আমরা জানি না। আমাদের অজান্তে আমরা অক্সিজেন পাচ্ছি, আর অক্সিজেনটা নিঃশ্বাস নিচ্ছি, প্রশ্বাসে আমরা কার্বন ডাইঅক্সাইড দিচ্ছি। কার্বন ডাইঅক্সাইডটা কে অ্যাবজর্ব করে? গাছপালা কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে। এটা আমরা জানি, কেউ জানি না, কিন্তু এটা হলো কোয়াইট ন্যাচারাল। যেরকম সকালবেলা সূর্যোদয় হয়, সন্ধ্যাবেলা সূর্যাস্ত যায়, এটাকে আমরা দিন আর রাত হিসাবে ভেবে নিয়েছি। এরকম প্রতিটা জিনিসেরই ফার সাইড, ডার্ক সাইড, দুটো সাইড আছে, দুটো দিক আছে। সেরকম আমাদেরও জীবনে দুটো দিক, দুটো ভাবে ভাগ করে নিতে হবে। একটা হলো আমার রোজগার, আমি রোজগার পুরোটা খরচা করতে পারি না, কারণ আমরা সামাজিক জীব, আমাদের পরিবার আছে, মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে আমরা থাকবার চেষ্টা করি। কিন্তু এই প্রেজেন্ট সিচুয়েশন আমাদের সেই পরিস্থিতিটা জায়গায় নেই। কারণটা কি? আজকে একটা ছেলে চাকরি করার জন্য কোথায় না কোথাও তাকে পায়, লোকাল এরিয়াতে কোথাও চাকরি নেই, বাইরে যেতে হয়। চাকরি আছে, যেই চাকরিটা আছে সেটাতে ঠিক জব স্যাটিসফ্যাকশন আসে না। যেরকম আমি ইন্স্যুরেন্স জবটা নিয়েছি, আজকে ধরুন 20 বছর পার হয়ে 21-এ পা দিয়েছি, কিন্তু এই জবে প্রথম দিকে আমার কোনো স্যাটিসফ্যাকশন ছিল না। আমি ভাবতাম তো কিছু হচ্ছে না, কে নেবে না, আমার এই চিন্তাধারা ছিল। কিন্তু এই আমি 2009 সাল থেকে ট্রেনিং মিটিং করার পরে আমার চিন্তাধারা পাল্টে গেছে। চিন্তাধারা পাল্টে যাওয়ার জন্য আজকে আমার কোনো টেনশন নেই, আমি আর কাস্টমার খুঁজে বেড়াচ্ছি না, আমার কাছে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টরা ও আমাকে ছাড়া অন্য কোথাও যায় না। দ্যাট মিনস দ্যাটস আর ক্লায়েন্ট। তাদের রেগুলার আমি সময় দিতে পারি না। আগে আমার কাজকর্ম কম ছিল, এখন যেরকম ডিজিটালি আমি নিজেকে এডুকেটেড করছি, সমৃদ্ধ করার জন্য ডিজিটালি আমার অনেক সময় যাচ্ছে, বাট ডিজিটালি আমি বহু লোকের কাছে পৌঁছে যেতে পারছি। পৌঁছে যাওয়া এটা একটা বিরাট অ্যাডভান্টেজ। আমার এক্সপেন্ডিচার ভেরি লো, রিটার্ন ইজ ভেরি হাই। রিটার্নস মিন আমি আমার কাছ থেকে কাইন্ডসে রিটার্ন চাই না, আমি ফিজিক্যালি যে আমি পৌঁছাতে পারছি না, ডিজিটালি বহু লোকের কাছে পৌঁছাতে পারছি এবং বহু লোকের মতামত জানতে পারছি। এটা আমাকে ভীষণ আনন্দ দেয়। আর প্রতিদিনই কিছু না কিছু আমি তৈরি করছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এই আমার ক্রিয়েশনটা থেকে যাবে, এটা কোনোদিন বন্ধ হবে না যতদিন মানুষ এই
এটা অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্লাই করবে। এখন দেখুন অ্যাপ্লাই করবে। কারণ দেখুন আজকে প্রত্যেকের মানুষ ভাবে যে আমার কাছে টাকা নেই। কিন্তু আমি বলবো এই মুহূর্তে টাকার অভাবটা কারো নেই। যেই অভাবটা আজকে আমাদের মধ্যে আছে সেটা হলো মন মানসিকতা। মানসিক চিন্তাধারার উপর ডিপেন্ড করে আমরা ভীষণ গরিব। আমাদের ক্যাপাসিটি নেই। বাট আমাদের প্রত্যেকেরই ক্যাপাসিটি। আজকে দেখুন প্রতিটা ঘরে, ঘরে স্মার্টফোন। আজকে আর ছোটখাটো ফোন কেউ ব্যবহার করে না। যেটা ল্যান্ডলাইন ওটা বন্ধ হয়ে গেছে। আমার ঘরেও ছিল, ওটা বন্ধ আছে। ল্যান্ডলাইন আর কেউ ব্যবহার করছে না। মোবাইল ফোন, মোবাইল ফোন মানে স্মার্টফোন। সেটা মিনিমাম 10,000 থেকে শুরু হয়, 1 লাখ, 2 lakhs অ্যান্ড অ্যাবাভ। ওটা আছে, কম বেশি প্রত্যেকের কাছেই আছে। প্রতি ঘরে, ঘরে কারো একটা, মিনিমাম একটা তো আছেই। কারো ঘরে দুটোও থাকে। আমি তো সারাদিন দেখি, আমি লক্ষ্য করি, আমি অবজার্ভ করি। আমি কাউকে কিছু বলতে চাই না, দেখছি প্রত্যেকেই একটা কানে গুঁজে দিয়ে, যেটা আমিও এই যে রেকর্ডিং করার জন্য একটা গুঁজে দিয়ে আমি করছি। বাট এটা যখন রিয়েলাইজেশন আসলো তখন মনে হলো ইটস এসেন্সিয়াল ফর আস। কিন্তু আগে আমার যে ধারণা ছিল এটা স্যালাইন, স্যালাইন ওয়াটারের একটা কানেকশন জুড়ে দিয়েছে। কিন্তু দেখলাম না, এটা স্যালাইন না, এটা হলো তাদের এসেন্সিয়াল। তারা তাদের সাবজেক্টটাকে নিয়ে তারা করছে। সবাই কি তাই করছে? যদি করে তাহলে ওয়েল অ্যান্ড গুড। আর তা না হলে কি হচ্ছে, ওই সোশ্যাল মিডিয়া আমি কত ভালো, আমার নিজের ভালোটা আমি ডিক্লেয়ার করছি, আর তুমি কত খারাপ, তোমার মধ্যে আমি কাদা ছুটতে পারছি, করতে পারছি। এটা কিন্তু খুব ভালো জিনিস। কারণ আমিও এই ডিজিটাল মার্কেটিংয়ে আসার জন্য আমাকেও এই সাইটগুলি ব্যবহার করতে হয়। যেরকম ওয়েবসাইট, প্রথমে এটা নিজস্ব আমার একটা দোকান বা আমার বাসস্থান, আমার যা ক্রিয়েশন আছে ওই জায়গাটায় থাকবে। ওটা আমার লকার, ডিজিটাল লকার। ওখানে আছে ওয়েবসাইট আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, লিঙ্কডইন আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে। তো এইসব ব্যাপারের জন্য আমাকে এই ডিজিটাল সিস্টেমটাকে ভালো লাগে। এটা আগে কোনোদিন আমার রিয়েলাইজেশন আসেনি। আমি শুরু করেছি 2022 নভেম্বর থেকে। কিন্তু আমি প্র্যাকটিক্যালি কিছু করতে পারি না। মোবাইল দিয়ে এই ডিজিটাল সিস্টেমটাকে অ্যাবজর্ব করা যায় না। তবুও আমার একটা পেশেন্স নিয়ে আমার ভালো লাগছিল, আমি শুরু করেছিলাম। তো ফিজিক্যাল প্রেজেন্স একটা আমাদের প্রতি জানুয়ারি এবং আগস্ট মাসে 25, 26 জানুয়ারি একটা ফিজিক্যাল অ্যাটেন্ডেন্স হয়, আরেকটা 14 আগস্ট আর 15 আগস্ট ফিজিক্যাল হয়। আমি ফার্স্ট 14 আগস্ট 15 আগস্ট 2023 আমি পুনেতে দুদিনের ফিজিক্যাল অ্যাটেন্ডেন্স নেওয়ার পরে আমার মেন্টাল এবিলিটি অনেকটাই বেড়ে গেছে। ওখান থেকে ফিরে আসার পরে আমি 2 অক্টোবর 2023 একটা ওয়েবসাইটের অর্ডার পাই। এই ওয়েবসাইটটা ক্রিয়েশনের জন্য আমরা একটা চার্জ রেখেছিলাম 25,000 টাকা। প্রথম আমাকে 9,000 টাকা দেবে, না 8,000, 8,000, লাস্টে 9,000। এই 3টা ইনস্টলমেন্টে আমরা পেমেন্টটা নেব বলেছিলাম। তো ভদ্রলোক বললো যে না, আমি ওইভাবে দেবো না, আমি প্রথম আপনাকে 5,000 টাকা দেবো, তারপরে 10, 10, 20। ওটা হওয়ার পরে একটা কন্ট্রাক্ট হয়েছে। কন্ট্রাক্টে নেওয়ার পরে আমার একটা বিরাট কনফিডেন্ট এসে গেলো। বাহ, আমি তো খুব শিখে গেছি। আমি মার্কেটের থেকে একটা কাজ পাচ্ছি, কাজটা করতে পারছি। এই ডিজিটাল এডুকেশনটা নেওয়ার পরে আমার কিছু না কিছু, কারো না কারো উপকারে লাগছে। এটা শুধু খালি আমার পার্সোনাল স্যাটিসফ্যাকশন না, আমার কিছু একটা সোর্স অফ ইনকামেরও জায়গা তৈরি হচ্ছে। খুব ভালো লাগলো। তারপরে শুরু করলাম একটা মিউজিকের উপর, তারপরে একটা টিউশনের উপর অনগোয়িং প্রসেস চলছে। কিন্তু আমি চাইলেই তো সব হবে না। আমি যার জন্য এই প্রসেসটা তৈরি করতে যাচ্ছি তারও তো চাওয়ার দরকার। তাও তো
তার যদি নিজের থেকে চাওয়ার প্রয়োজন না থাকে তাহলে তো ওটা হবে না। যাই হোক, এখন ইদানিং এই তো লাস্ট 25-26 জানুয়ারি সেকেন্ড ফিজিক্যাল অ্যাটেন্ডেন্স দিয়ে আমি পুনে থেকে ফিরেছি। এইবার আরও ভালো লাগছে। এর আগের বার আমি নিজে কিছু করতে পারতাম না। অমিত শশাঙ্ক গুপ্ত বলে একজন আমার সঙ্গে ছিল। আমরা 6 জন একটা গ্রুপে গিয়েছিলাম, কিন্তু তার মধ্যে উনি আমার বাড়ির কাছাকাছি থাকে। উনার সঙ্গে রেজোনেট করে আমি অনেকটাই নিজেকে সমৃদ্ধ করতে পেরেছি। যাই হোক, এখন উনি এইবার একটু শারীরিকভাবে অসুস্থ, এখন হায়দ্রাবাদে গিয়েছে, উনি চিকিৎসা করে ফিরলে এই যে সিস্টেমটা আরও ডেভেলপ হবে। কারণ যার সঙ্গে তার সঙ্গে তো শেয়ার করা যায় না, সব কিছুই শেয়ার করার একটা মনোভাবাপন্ন লোক দরকার, যার সঙ্গে শেয়ার করলে ও উপহাসের বস্তু হয়ে যাবে। সেই শেয়ারটা সেরকম সঠিক লোকের সঙ্গেই করতে হবে। আমি জানি না কে কতটা আমাকে, আমি এই শেয়ারটা আমি করতে পারি, কারণ আমাদের যে আমি যেখানে শিখি সেখান থেকে আমাদের টেকনিক্যাল সাপোর্ট অনেক কিছু ওখান থেকে পেতে পারি, বাট ওখান থেকে যেটা আসবে সেটা নেওয়ার ক্যাপাসিটি তো আমার নেই। আমার ফিজিক্যালি ওটাকে নেওয়ার জন্য আমাকে ফিজিক্যালি কাউকে একটু গাইড করতে হবে, যেটা ডিজিটালি গাইডেন্স আমি জানি, আমি অনেক কিছু জানি, কারণ আমাকে এই মুহূর্তে আমার কাছে আমাদের যে ডিজিটাল সিস্টেমে 120 রকমের প্রসেস আছে ইনকাম করা। প্রতিটি প্রসেসই আমাদের স্যার আমাদের শিখিয়ে শেখানোর চেষ্টা করছে। তার প্রতিটি সুন্দর সুন্দর একটা দিয়ে রেখেছে, ওটা গাইডলাইন দিয়ে রেখেছে, ওটা দেখে আমরা করতে পারি। টোটাল সিস্টেমটাই আমাদের কাছে অ্যাভেলেবল। বাট আমার কাছে তো অতটা টাইম নেই যে পুরোটাই আমি দেখতে পারবো, দেখে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো। না, আমি ইমপ্লিমেন্ট করতে পারছি না। যে গতকালকে এই যে ক্যানভাতে ভিডিও করা হয়, ভিডিও করতে করতে মানে ভিডিও করাটা একটা আর্ট। ক্যানভা, এটা অনেকবার শুনেছি ক্যানভাতে এটা করা যায়, কিন্তু কালকে আমি এই কাজগুলি করতে করতে, গতকালকে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল পেনশনের জন্য। ভদ্রলোক আমাকে 1টার সময় ডাকলো, আমি গেলাম যথারীতি। 12:56 দিকে ওনার কাছে পৌঁছালাম, তারপরে ফোন করলাম। ফোন করার পরে ওনাকে আর পাওয়া গেল না, উনি এখন বাইরে কাজে আছে। উনি আমাকে কি বললো, আজকে এই মুহূর্তে হবে না, আমি বাইরে আছি, কাজে ব্যস্ত আছি, 4টার সময় আসো। তারপরে যথারীতি আমি চলে এলাম। আমার একটা সেকেন্ড একটা অপশান ছিল, আমার কিছু আনুষঙ্গিক কাজ ছিল, সেই কাজগুলি সেরে আমি যখন বাড়ি ফেরার পথে আরেকটা গ্রুপ আছে, তারা ইলেকট্রিক্যাল কাজ করে। ইলেকট্রিক্যাল কাজ করার সুবাদে তাদের সঙ্গে অনেক আগেই আমার মনে হয়েছিল যে এদের সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু তাদের তরফ থেকে কোনো রেসপন্স আসেনি। একটা পেপার দিয়েছিলাম, আগে একটা লিফলেট আমার একটা তৈরি থাকতো, এই পেনশনের উপর এইটা আপনারা পেতে পারেন, দিয়ে এসেছিলাম, কিন্তু তাদের তরফ থেকে কোনো রেসপন্স পাইনি। তো রেসপন্স আমরা গতকালকে ফেরার পথে দেখলাম ভদ্রলোক একজনই আছে। আমি দেখলাম আমার দাদু একটা কথা বলতো, 1-এ ঘুম, 2-এ পড়া, 3-এ গল্প, 4-এ হাট। আমি দেখলাম ওখানে একজন আছে, একজনের সঙ্গে কিছু কথা বললে এই মুহূর্তে একটা কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে। আমি গিয়ে বললাম, নমস্কার দাদা, আমি আপনার সঙ্গে 2 মিনিট কথা বলতে চাই, সময় আছে কি? হ্যাঁ বলুন, কী বলতে চান? আমি তখন বললাম, দেখুন, পেনশন আপনার আছে? না, পেনশন নেই। পেনশন আপনি কি চান? না না, পেনশন চাইলেই তো হবে না, আমাকে তো তার জন্য পে করতে হবে। আমি বললাম, না, আপনাকে পে করতে হবে না, আপনাকে আপনার মাইন্ডসেট করতে হবে। মাইন্ডসেট মিনস আপনাকে মনে করতে হবে যে আমি পেনশনটা চাই। এইবার চাইলেই হবে? আমি বললাম, হ্যাঁ হবে। আপনি একদিন আমার সঙ্গে বসুন, এই মুহূর্তে আমি আপনার সঙ্গে এই নিয়ে ডিসকাশন করব না। তৃতীয় প্রশ্নটা করলাম যে আপনার এখন বয়স কত? আমার বয়স, উনি বললো আমার বয়স 45। ফ্যামিলিতে কে কে আছে? স্ত্রী আর একটি বাচ্চা। বাচ্চা এই মুহূর্তে এইচএস পড়ছে, বা এইচএস পাস করে কলেজের দিকে যাবে। আমি বললাম, আজকে আপনি আমাদের সরকারি নিয়ম অনুযায়ী আর 15 থেকে 20 বছর কাজ করতে পারবেন, তারপর আপনার কি সাফিসিয়েন্ট? বলে, হ্যাঁ, আমি অনেক এলআইসি করেছি, এলআইসি আমার আছে, এই কত 35,000 45,000। আমি দেখুন, এলআইসিতে আপনি কত টাকা দিয়েছেন, দ্যাট ইজ নট মাই ফ্যাক্টর। সে আপনার টাকা আপনি কিভাবে দিয়েছেন, কেন দিয়েছেন, সেটা আপনি জানেন। আর আপনি যার কাছে দিয়েছেন,
যে আপনাকে কনসাল্ট করেছে সে আপনাকে ভালোভাবে বলতে পারবে ওটা কেন নিয়েছে, কী নিয়েছে। কিন্তু আমার এই মুহূর্তে বক্তব্য, আপনার যেই টাকাটা পাবেন একটা সার্টেন পিরিয়ডের পরে, সেই টাকাটা কি আপনার সাফিসিয়েন্ট পেনশন হবে? যদি পেনশন হয়, নো প্রবলেম। আর যদি না হয়, আপনি একদিন আমার সঙ্গে বসুন, আপনাকে সুন্দরভাবে একটা প্ল্যান করে দেবো। আপনি টাকার জন্য তো টাকা লাগে না। কোনো কাজ করার জন্য, আজকে ধরুন কোনো এমার্জেন্সি হলো, আপনার একটা অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্টে ধরুন 2 লক্ষ টাকা দরকার, আপনার মেডিক্লেম নেই। আপনি কি 2 লক্ষ টাকার জন্য বিনা চিকিৎসায় মারা যাবেন? না, আপনার 2 লক্ষ টাকা কোথাও না কোথাও থেকে কেউ না কেউ আপনাকে জোগাড় করে দেবে। আমাদের ইউনিভার্স যখন সৃষ্টি করেছিল, সৃষ্টি করার সঙ্গে সঙ্গে ইউনিভার্স একটা দ্বিতীয় রাস্তাও তৈরি রেখেছিল আমাদের কাছে। আমাদের হাতে ধরুন দুটো হাতে কটা আঙ্গুল? 10টা আঙ্গুল। 10টা আঙ্গুল কি সব সমান? না, প্রত্যেকটা আঙ্গুলের আলাদা আলাদা ক্রাইটেরিয়া আছে, তার আঙ্গুলগুলির একটা প্রয়োজনীয়তা আছে। এটা আমরা জানি না, কিন্তু জানবার চেষ্টা করলে যারা এই নিয়ে, ধরুন ডক্টরদের কাছে যান, এই আঙ্গুলের ক্রাইটেরিয়া ডক্টররা ভালোভাবে বলতে পারবে। সেরকম আমি এজ এ ইন্স্যুরেন্স প্রফেশনাল আমি আপনাকে বলতে পারি যে আপনার রিকোয়ারমেন্টটা কীভাবে ফুলফিল করতে হবে। আপনার কাছে এটা অ্যাবসার্ড মনেই হতে পারে। আপনার পরিচিত যারা ইন্স্যুরেন্স প্রফেশনাল, যাদের নাম বলেন, তারা খুবই নমস্য ব্যক্তি। আমি তাদের প্রত্যেককেই বাই নেম চিনি। ফিজিক্যালি আমি কারোর সঙ্গে কোনো কনসাল্ট করি না, কারণ ফিজিক্যালি কিছু কনসাল্ট করতে হলে সে আমার কম্পিটিটার, আমাকে কোনোদিনই সদুপদেশ দেবে না। কেন দেবে না? কারণ ও ভাববে আমি ভালোটা যদি উনি আমাকে বলে দেয়, তাহলে ওনার মার্কেটটা আমি নিয়ে নেব। বাট আমার মধ্যে এই কোনো টেন্ডেন্সি নেই, কারণ আমি জাস্ট কাজ করার আনন্দে কাজ করি। আমার কাছে ইনকামটা কোনো ফ্যাক্টর না। আমার মার্কেট কেউ নিতে পারবে না। আমি তো বলছি যে আমার যারা ক্লায়েন্ট আছে তারা মোর দেন lakhs of rupees, 2, 3, 4, 5 lakh, কেউ 12 lakhs অ্যাভাব পেমেন্ট করে পার ইয়ার। অতএব আমার ওটার কোনো চিন্তাধারার মধ্যেই নেই যে আমাকে কে কী দেবে, কে কী দেবে না, এটা নিয়ে আমি চিন্তাই করি না। আমি আনন্দে আছি বলার জন্য। এই তো গত সপ্তাহে একটি বাচ্চা কৃষ্ণনগর, মানে বম্বে থেকে ফিরছে একটা রুগী নিয়ে। তো রুগী, আমি জিজ্ঞেস করলাম, আমি তো যেহেতু ইন্স্যুরেন্সের লোক, আমার খুব ভালো লাগলো যে তোমার কি মেডিক্লেম ছিল? বলে না, আমাদের কোম্পানি পেমেন্ট করে। 1 মাসের উপর চিকিৎসা হয়েছে, চিকিৎসার জন্য কোম্পানি পেমেন্ট করে। কোম্পানিটা লার্সেন অ্যান্ড টুব্রো, সেখান থেকে তার 1 মাস চিকিৎসা করে কিছুটা সুস্থ হওয়ার পরে বাড়িতে এখন যাচ্ছে। আমি বলি, তোমাদের তো খুব কষ্ট হচ্ছে। বলে, হ্যাঁ সত্যি। যাই হোক, তোমরা বসো। কিন্তু তারপরে এই কথা সেই কথা, ওই ছেলেটি 22 বছর বয়স। আমি বললাম, তোমার কি পেনশন আছে? বলে না, আমাদের একটা প্রভিডেন্ট ফান্ড। যাই হোক, ওটা আমিও জানি, আমারও ছিল। কিন্তু আজকে আমি যেটা পাচ্ছি চাকরি ছাড়ার পরে, 2018 থেকে আমি পাচ্ছি। আমি চাকরিটা ছেড়েছিলাম 2001-এ। তাহলে 17 বছর আমার টাকাটা আইডল পড়েছিল, আমি কোনো রিটার্ন পাইনি। কিন্তু 2018 থেকে আমি যে টাকাটা পেয়েছি, এককালে যে টাকাটা পেয়েছি, সেটা আমার খুব কাজে লেগেছে। তো যাই হোক, এককালীন পেলে টাকাটা ভালো কাজে লাগে। সেই জন্যই আমরা সঞ্চয়ের উপর ভীষণভাবে জোর দিই। তো যাই হোক, ওই ছেলেটাকে বললাম যে তুমি 6,000 টাকা করে যদি প্রতি মাসে ইনভেস্ট করো, তাহলে বৎসরে ধরো 6-12-72, ওই 70 থেকে 70,000 টাকা ইয়ারলি তোমার 20 বছর যদি ইনভেস্ট করো, তুমি 20 বছর পরের থেকে 1 লক্ষ টাকা করে পার ইয়ার পেনশন পাবে। যদি এটা তোমার সাফিসিয়েন্ট মনে হয় তাহলে ঠিক আছে, আর যদি ইনসাফিসিয়েন্ট মনে হয় তাহলে অ্যামাউন্টটা বাড়াবে বা ডিউরেশনটা বাড়াবে, তাহলে তোমার অ্যামাউন্ট কমে যাবে, পাওয়ার জায়গাটা বেড়ে যাবে। এবার কারণ যেহেতু তোমার বয়স 22, করতেও পারো, নাও করতে পারো। তো বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলো, বলে আপনি তো অনেক দূরে থাকেন, যে আপনার বাড়ি খড়দা, আমার বাড়ি কৃষ্ণনগর, আমি আপনার সঙ্গে কী করে করব? ভালো কথা, খুব ভালো কথা বলেছে, এটা তো খুবই যুক্তিপূর্ণ কথা। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি তোমাকে। হ্যাঁ করুন। তোমার বাড়ি কৃষ্ণনগর, তুমি কাজ কোথায় করো? বম্বে। বম্বে কি তোমার বাড়ির কাছে? যদি কাছে হয়, নো প্রবলেম। আর যদি দূরে মনে হয়, তাহলে তুমি বম্বে কেন গেছো? বম্বের ডিস্টেন্স, তোমার বাড়ি থেকে বম্বের ডিস্টেন্স কাছে না খড়দার ডিস্টেন্স কাছে?
বাট খর্দা আমি তো কোনো আইডেন্টিটি নই, আমি তো তোমার সঙ্গে কোনো কাজের সঙ্গে যুক্ত নই, আমি জাস্ট একটা আইডিয়া দিয়েছি। এই আইডিয়াটা আমার না, ইন্স্যুরেন্সের। ইন্স্যুরেন্স তোমার কৃষ্ণনগরে নাই? আছে। কল্যাণীতে আছে, নৈহাটি আছে, নবদ্বীপে আছে। তাহলে তোমার বাড়ির কাছে তো ইন্স্যুরেন্স কোম্পানি রয়ে গেছে। ওভারঅল আগামী দিনে ইন্স্যুরেন্স তোমার ফিঙ্গার ট্রিপে, মানে হাতের মধ্যে তুমি এই মানে যে যন্ত্রটি ব্যবহার করো তার মধ্যে ইন্স্যুরেন্সের সার্ভিস পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। বাট চিন্তাটা হলো এইটাই, আজকে তোমরা এই সিস্টেমটাকে নিয়ে শুরু তো করো। এটা হলো আমার রিকোয়েস্ট, যার জন্য আজকে আমিও এই এই সময়ে এত বছর পরেও আমি আবার পড়াশোনা শুরু করেছি। কেন? ডিজিটাল পড়াশোনা করে আজকে যা ইন ফিউচার কর্ম, তার ডিজিটাল ছাড়া সম্ভব না। ফিজিক্যালি আমি মুভমেন্ট করতে পারবো না। আমরা এক এক দিনে 2জন 3জন 4জন ম্যাক্সিমাম 5জন লোককে অ্যাটেন্ড করতে পারি প্রপার ওয়েতে। এইবার প্রপার ওয়েতে করতে হলে প্রত্যেকের তার উল্টো দিকে কিছু কোশ্চেন থাকবে, কিছু আনসার দিতে হবে, কিছু তর্কাতর্কি হবে, ইরেলিভেন্ট কোশ্চেন আনসার থাকবে। তারপর আমি জিততে চাইব, উল্টো দিকে যে বলবে সেও জিততে চাইবে। আলটিমেটলি কোনো রেজাল্ট হয় না। যেটা আজকে আমাদের ওই যে প্রতিদিন সংবাদ মাধ্যমে যে বিশ্লেষণটা হয়, এ ওর বক্তব্য রাখছে, ও ওর বক্তব্য, কেউ কারো কথা শুনছে না, নিজের মতো করে চিৎকার চেঁচামেচি করে নিজেকে জাহির করছে যে আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট। তো এটা যাদের সময় আছে তারা বসে বসে শোনে। আমাকেও ওই যখন একটু রিসেস টাইম চা খায় বাট খাবার খাই, তখন একটু সময় থাকে, তখন তো আর এই কাজগুলি করতে পারি না। তখন দেখি বর্তমান সিচুয়েশনটা কী এবং সিচুয়েশনের উপর মানুষ কী করছে, এটা আমাকে জানতে হবে। আমি যেহেতু মার্কেটিং পিপল, আমাকে লোকের সঙ্গে আমি যা বলবো তাই আমাকে সবাই শুনবে এরকম কোনো যুক্তি নেই। তাদেরও কোনো বক্তব্য, আমি যদি তাদের সিস্টেমটাকে না জানি, না মানি, তাহলে তো আমাকে কেউ মানবে না। তো এই হলো ব্যাপার। এই গতকালকে যেটা বলতে ক্যানভাতে দেখতে 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 আমি ডিজাইন করতে করতে আমার গত পরশু দিন বোধহয় 50টা কমপ্লিট হয়ে গেছে। একটা সার্টিফিকেট ওরা ক্যানভার তরফ থেকে দেয়। কালকে ওই ডিজাইন করতে করতে, কালকে যখন দেখলাম কোথাও কোনো কাজকর্ম হচ্ছে না, আমি বাড়িতে বসে বসে আমি আমার নিজস্ব কাজটাই শুরু করলাম। শুরু করতে 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 দেখলাম একটা হঠাৎ, কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ কমপ্লিটেড 100 ডিজাইন, প্লাস একটা সার্টিফিকেট দিয়ে দিল। আমি জানি না, এটা তো আমি আমার অজান্তে কাজটা করেছি। আমি তো কখনো সার্টিফিকেট পাওয়ার জন্য করেছি, বাট আমি যে কাজটা করেছি, কাজের সঙ্গে সঙ্গে তারা একটা রেকগনিশন দেওয়ার জন্য সিস্টেম তৈরি আছে। সিস্টেমটাকে অ্যাডপ্ট করা, অ্যাপ্লাই করা, দ্যাট ইজ হিউম্যান বিহেভিয়ার। এটা অ্যাপ্লাই না করতে পারলে আপনার লস, অ্যাপ্লাই করতে পারলে আপনার লাভ। যেটা আমি আমার অজান্তে অ্যাপ্লাই করতে পারিনি। আজকে ধরুন 14 মাস হয়ে গেছে এই কাজটা আমি করছি, বাট কোনোদিন জানতাম না যে এরকম একটা ক্যানভা করা যায়। ক্যানভা জানি, ক্যানভা সিস্টেম আছে জানি, কিন্তু ক্যানভা সিস্টেমে কী করতে হয়, কীভাবে করতে হয় জানি না। এই যে ইউটিউব স্টুডিও, ইউটিউব চ্যানেল অনেক আগে খোলা হয়েছে, কিন্তু ইউটিউব চ্যানেলে কীভাবে পোস্টিং করতে হয়, কীভাবে ভিডিও দিতে হয়, এটাও জানি না এখনও। যে আমি শুধু খালি আমার বক্তব্যটা রাখছি, এই ভিডিওটা যেটা আমি করছি, এটা কোনো স্ক্রিপ্ট লেখে না, কোনো প্রি আইডিয়া নিয়ে না। এটা আমার ফিজিক্যাল ইমোশন, ফিজিক্যাল মেমোরির থেকে যা মনে হচ্ছে তাই বলছি। এটা হলো কোয়াইট ন্যাচারাল, কোয়াইট পার্সোনাল ফিলিংস, নট কপিরাইট, কপি। যদি আপনাদের এর মধ্যে ভালো লাগে তবে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। যদি ভালো না লাগে, যদি খারাপ লাগে, খারাপটাও বলবেন, ভালোটাও বলবেন। একতরফা আমি ভালো শুনতে চাই না, একতরফা খারাপও শুনতে চাই না। কিছু না কিছু ভালো মন্দ মিলিয়ে মানুষ। তো যাই হোক, এবার মানে অনেক আননেসেসারি বক্তব্য চলে আসছে। মেইন বক্তব্য হলো, আপনারা পেনশনের জন্য তৈরি হন, পেনশনটা তৈরি করুন, ক্রিয়েট করুন। আমাদের আরেকটা পেনশন, যেটা বলতে বলতে আমি অনেক দূরে চলে গেছিলাম। আমাদের যেটা প্রথম আরেকটা পেনশন আছে, বাই ইনস্টলমেন্ট 5 to
30 ইয়ার্স পর্যন্ত পে করে 30 কিছু কিছু প্ল্যান আছে 40 ইয়ার্স পর্যন্ত আপনি কিছু কিছু টাকা দিয়ে পারপাস ক্রিয়েট করতে পারেন অ্যাট দ্য এজ অফ 60-65 হুইচ এভার ইউ লাইক। আপনি কখন নিতে চান তার উপর নির্ভর করে একটা পেনশন ক্রিয়েট করতে পারেন। আমি কখনো বলবো না আপনি ইমিডিয়েট ওয়ান টাইম টাকা দিয়ে পেনশন নিন, কখনো বলবো আপনার 5 বছর পরে দিয়ে 5 বছর একটা হলো একটা আপনাকে 6 ইয়ার্স ওয়েট করতে হবে। আপনি 11th ইয়ার অনওয়ার্ডস পাবেন। যদি 8 ইয়ার্স দেন সেটা 5 বছর না দিয়ে আপনি 8 ইয়ার 3 বছর বেশি দেন, কম টাকা একটু টাকাটা কম লাগবে, আপনি 2 বছর ওয়েট করবেন, 11th ইয়ার অনওয়ার্ডস লাইফ টাইম পেনশন পাবেন 10% অফ সাম ইনশিওর। এটা একটা আছে। আরেকটা আছে 15 ইয়ার্স, 20 ইয়ার্স, 25 ইয়ার্স, 30 ইয়ার্স। 90 ডেজ থেকে 55 এজ পর্যন্ত যে কেউ এর মধ্যে এন্ট্রি নিতে পারে। 90 ডেজ মানে আপনি আপনার সন্তানদের বা সন্তানদের জন্য আপনি যদি 90 দিন কমপ্লিট হয় আপনি 30 বছরের জন্য একটা বার্থডে গিফট হিসাবে এটা দিতে পারেন। জন্মদিনের দিন প্রতি বছর সারা জীবন আপনি থাকুন বা না থাকুন সে তার টাকাটা পেতে থাকবে। এটা একটা সিস্টেম। এইবার আপনি যদি সেটাকে পেনশন হিসাবে নিতে চান 15 বছর, আপনার যদি 15 বছর কমপ্লিট হয় আপনি 30 বছর 31 বছর অনওয়ার্ড 31 অনওয়ার্ডস আপনি টাকা পেতে পারেন। সেটা আমরা বলছি পেনশন, বাট দ্যাট ইজ নট পেনশন, দ্যাট ইজ ইউর রিটার্ন। তো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এবার 30 বছরের নিতে পারেন, 40 বছরের নিতে পারেন, 45 যে কোনো সময় আপনি নিতে পারেন। টার্ম ওটা হলো 8% গ্যারান্টেড রিটার্ন। 8% মানে কত টাকার 8%? আপনি যদি 10 লাখ টাকা নেন 80,000 টাকা, যদি 15 লাখ টাকা নেন 8% 1,20,000 টাকা লাইফ টাইম পাবেন। যেই টাকাটা আপনাকে মান্থলি 10,000 টাকা সেভ করতে হবে ফর 15 ইয়ার। যদি আপনি 20 বছর করেন তখন সেটা 6 to 7,000 পার মান্থ দেওয়ার করতে হবে, আপনি 1,20,000 পাবেন। এটা যদি আরও একটু 25 বছর করেন আরও কম দিতে হবে, আরও বেশি পাবেন। এইভাবে আপনি সিলেক্ট করতে পারেন। এটা আমার না, যখন করবেন তখন। এটা হলো জাস্ট ন্যাচারাল আইডিয়া। তো আরেকটা যেটা ওই যে 5 to 8 ইয়ার্স দিয়ে আপনি যেটা পাবেন সেখানে দুটো সিস্টেম আছে। একটা হলো আপনি 10% অফ সাম ইনশিওর পাবেন। ধরুন 10 লাখ টাকা নিলে আপনি 1 লাখ টাকা করে পাবেন। যদি যে টাকাটা পাবেন 11th ইয়ার্স অনওয়ার্ড যেটা পাবেন সেই টাকাটা আপনি যদি ইচ্ছা করলে নিতেও পারেন, নাও নিতে পারেন। যদি না নেন তাহলে এলআইসির কাছে থাকলে আপনাকে অ্যানাদার 5.5% কিউমুলেটিভ ইন্টারেস্ট প্রতি বছর যোগ হবে। আপনার যেদিন দরকার হবে সেদিন আপনি 75% অফ ডিপোজিটেড অ্যামাউন্ট আপনি তুলে নিতে পারেন। তো এরকম আরও অনেক সুবিধা আছে। একদিনে সব এখানে তো বলে দিলে অলরেডি 38 মিনিট হয়ে গেছে, আপনাদেরও ধৈর্যচ্যুত হয়ে যাবে। আমি আজকে আমার শেষের দিকে যাচ্ছি, আর এই নিয়ে বলতে চাইছি না। আরেকটা দ্বিতীয় হলো আমাদের যেটা মেইন ক্রাইটেরিয়া, ফিজিক্যাল ফিটনেস, ফিনান্সিয়াল ফিটনেস, ডিজিটাল ফিটনেস, রিলেশনশিপ ফিটনেস, স্পিরিচুয়াল ফিটনেস। লাস্ট অফ অল আপনি যা আর্ন করবেন তার থেকে কিছু দেওয়ার মানসিকতা উইকার সেকশনকে রাখুন। উইকার সেকশন কেউ মেয়ে দিয়ে দিতে পারছে না, তার জন্য কিছু হেল্প করুন। কেউ চিকিৎসা করতে পারছে না, তাকে যদি পারেন কিছু হেল্প করুন। সেখান থেকে কিছু পাওয়ার আশা নিয়ে করবেন না। আর কেউ এডুকেশনের জন্য, ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য এডুকেশনটা এগিয়ে নিতে পারছে না, তাকে কিছু হেল্প করুন। এই হেল্প করার মানসিকতাটা তৈরি করুন, দেখবেন আপনার শারীরিক যে সমস্যাটা অনেকটাই ভালো হয়ে যাবে। মেন্টালি, ডিজিটালি, ফিনান্সিয়ালি, ফিজিক্যালি ফিটনেস হওয়ার চেষ্টা করুন। দিস ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট, প্লিজ ফলো দিস। আরেকটা জিনিস যেটা আছে, আপনাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় একটা মেডিকেল অবশ্যই করবেন। মেডিকেলে আরেকটা আছে স্পেশালি ফর ক্যান্সার। এখন এই মুহূর্তে ক্যান্সারটাও একটা ভাইটাল ডিজিজ, এটা ভীষণ এক্সপেন্সিভ, বহু লোকের হচ্ছে, কিন্তু পয়সার অভাবে চিকিৎসা না করতে পারার জন্য তারা তাদের আয়ুষ্কালের আগেই
পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে। যদি সাফিসিয়েন্ট চিকিৎসা করা যায়, এরকম আমারই এক পরিচিত ক্লায়েন্ট আছে, তার বোনের ক্যান্সারের জন্য 25 লক্ষ টাকা খরচা করেছিল। 25 লক্ষ টাকা খরচা করার পরে বেশ কিছুদিন বাঁচিয়ে রাখা গেছে। তো এরকম বহু আছে যারা ক্যান্সারের চিকিৎসা করে কিওর হচ্ছে, কিন্তু অত পরিমাণ টাকা তো সবার নেই। সেই জন্য আমার রিকোয়েস্ট, একটা ক্যান্সার কেয়ার, একটা মেডিকেল, সাফিসিয়েন্ট মেডিকেল, মিনিমাম 15 to 20 lakhs একটা মেডিকেল ইন্স্যুরেন্স, আরেকটা ওই সেম টাইপের 15 to 20 lakhs ক্যান্সার কেয়ার কভার। এটা একটা নমিনাল 1 to 2% আপনার চার্জ লাগে প্রতি বছর আপনাকে পে করতে। আপনি লাইফ টাইম নিশ্চিন্ত থাকবেন, এর জন্য টেনশন করতে হবে না। আর আপনার যে সঞ্চিত অর্থ, এটাও খরচা করতে হবে। তো আর কি বলবো, আজকে এখানেই শেষ করছি। এটা যদি ভালো লাগে, আপনার পরিচিত আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, তাদেরকে শেয়ার করবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে সরাসরি করবেন। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। অটুট বন্ধন চ্যানেলের তরফ থেকে নমস্কার জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ।